হাই, আমি দেবাশিস আর তোমরা দেখছো কেমিস্ট্রি উইথ ফান। তো কেমিস্ট্রি উইথ ফানে আজকের টপিক হলো ইনার্ট পেয়ার এফেক্ট। দেখো, পি ব্লকের একটা খুবই ভাইটাল এফেক্ট হলো এই ইনার্ট পেয়ার এফেক্ট। তো ইনার্ট পেয়ার এফেক্টটা তুমি যদি বুঝে রাখো তো অনেক কোশ্চেনের অ্যান্সার এখান থেকে খুব সহজেই তুমি করতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করি ইনার্ট পেয়ার এফেক্ট। তো আমরা কী কী পড়ব, ইনার্ট পেয়ার এফেক্ট কী, ইনার্ট পেয়ার এফেক্টের কারণে কি কি হয় বা এর ফল। তো এইগুলোই হবে আজকের আলোচ্য বিষয়। তো ফার্স্ট আমরা বোঝাবো, নেক্সট আমরা কোশ্চেন অ্যান্সার দেখব যে কেমন কোশ্চেন আসবে আর তার কেমন অ্যান্সার করতে হবে। তো চলো আমরা শুরু করি ইনার্ট পেয়ার এফেক্ট। তো ফার্স্টেই আমরা বলবো যে ইনার্ট পেয়ার এফেক্টটা কারা দেখায়, মানে কোন কোন মৌলগুলো ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়। তো ফার্স্ট কথা হলো পি ব্লকের যে সমস্ত ভারী ধাতব মৌলগুলো আছে তারাই কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়। এখন দেখো, পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? পি ব্লকে যে কোনো পি ব্লকে আমরা যদি যাই তো সাধারণ ইলেকট্রন বিন্যাস সবসময় হবে আমার NS2 আর NP1 to 6। যে কোনো গ্রুপের বেলায় এর মধ্যে যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা দেখতে পাবো। যেমন যদি গ্রুপ 13-এর হয় তাহলে NP1 হবে, আর গ্রুপ যদি 16 হয় তাহলে NP4 হবে। তো সবসময় কী হবে, লাস্ট যে ইলেকট্রনটা সেটা পি কক্ষকে যাবে। তো ভারী ধাতব মৌলগুলোর ক্ষেত্রে কি হয় যে কোনো একটা শক্তি এই যে বাইরের যে এস কক্ষকের যে ইলেকট্রনটা, সেই এস কক্ষকের ইলেকট্রনটাকে আয়নিত হতে দিতে চায় না। তো যে কারণে বা যে এফেক্টের ফলে ভারী ধাতব মৌলের বাইরের এস কক্ষকের ইলেকট্রনগুলো সহজে আয়নিত হয় না বা সহজে স্থানান্তরিত হতে পারে না, সেই কারণকেই বলি আমরা ইনার্ট পেয়ার এফেক্ট। তো চলো এবার একটু ডিটেলসে আমরা জেনে নিই যে ইনার্ট পেয়ার এফেক্টটা কী কারণে হয়। তো দেখো, আগে আমরা কি করব, গ্রুপগুলোর মৌলগুলো লিখে নেব। দেখো, আমরা এই প্রথম গ্রুপটা বাদ দেব, প্রথম যে মৌলগুলো সে মৌলগুলো বাদ দেবো একটু। এবার পরের দিকে আমরা বাকি যে মৌলগুলো থাকলো সেটাকে দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে ভাগ করলাম। এই যে ওপরের ভাগের যে মৌলগুলো রইল, এই মৌলগুলোর ক্ষেত্রে কি হয় না, এদের জারণ সংখ্যা কি হবে, এরা যে গ্রুপে আছে সেই গ্রুপ সংখ্যার সাথে সবসময় সমান হবে। গ্রুপ 13 এর জারণ সংখ্যা হবে +3, 14 +4, 14 হলে +4, 15 হলে +5, 16 হলে +6, 17 হলে +7। তো 17-এর ক্ষেত্রে সাধারণত ইনার্ট পেয়ার এফেক্ট দেখায় না বা আসে না ওই জাতীয় কোশ্চেন, কিন্তু একই রকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে গ্রুপ 14-এর বেলায় 4 আর 16-এর বেলায় +6। তো কোনগুলো দেখাবে প্লাস গ্রুপ সংখ্যার সাথে সমান, কোনগুলো হবে, এগুলো হবে জি সংখ্যার সাথে সমান, মানে গ্রুপ সংখ্যা এদের যা এই মৌলগুলোর ক্ষেত্রে। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হবে, +3, গ্যালিয়ামেরও +3, সিলিকনের +4, জার্মেনিয়াম +4, একইভাবে সব চলবে। কিন্তু নিচের যে মৌলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এদের স্থায়ী জারণ সংখ্যা গ্রুপ সংখ্যার থেকে সবসময় 2 কম হবে। তো কি বললাম, এদের জারণ সংখ্যা সবসময় গ্রুপ সংখ্যার থেকে 2 কম হবে। মানে ইন্ডিয়ামের, অ্যালুমিনিয়ামের যদি হয় +3 তাহলে ইন্ডিয়ামের কত হওয়া উচিত, 2 কমাও +1, থ্যালিয়ামেরও +1, তাহলে সিলিকনের কত +4, তাহলে স্টেনাসের কত হবে +2, লেডের +2, এর +3, এর +3, কেন এটা হচ্ছে +5। তাহলে সালফারের ক্ষেত্রে +6, টেলিনিয়ামের +4, এটাও +4। এখন কথা হচ্ছে যে কেন এরকম হঠাৎ করে 2 করে কেন কমে যাচ্ছে। তার কারণ হলো যে জারণ সংখ্যা মানে কি, ইলেকট্রনকে বেরোতে হবে। জারণ সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রনকে বেরোতে হবে বা ইলেকট্রনকে অযুগ্মকরণ ঘটাতে হবে। তো ইলেকট্রন যদি এখান থেকে এই এস থেকে যদি ইলেকট্রনটা না বেরিয়ে যেতে পারে,
মানে কোনো একটা অদৃশ্য শক্তি যদি এই এস ইলেকট্রনকে টেনে ধরে। দেখো অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী হবে 3s2 3p1। তাহলে পি ইলেকট্রনটা ও সহজে ট্রান্সফার করে দিল, কিন্তু এস ইলেকট্রনটাকে সহজে যদি বেরিয়ে যায় তাহলেই এর জারণ সংখ্যা হবে +3। কিন্তু থ্যালিয়ামের ক্ষেত্রে যদি কী হবে, থ্যালিয়ামের ক্ষেত্রে হবে এটা 6s2 আর 6p1। তো থ্যালিয়ামের ক্ষেত্রে এই 6s ইলেকট্রনটা দেখা যায় সহজে বেরিয়ে যেতে পারে না। একইভাবে লেডের ক্ষেত্রে, একইভাবে বিসমথের ক্ষেত্রে, একইভাবে পোলোনিয়ামের ক্ষেত্রে। কিন্তু কেন পারে না, তার নিশ্চয়ই কারণ আছে। তার কারণ হিসাবে বলা হয়েছে একটা এফেক্ট, তার নাম হচ্ছে স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। দেখো আমরা লেড একটু ইলেকট্রন বিন্যাস করে দেখাই। লেডের পরমাণু ক্রমাঙ্ক কত? লেডের 82। তো ফার্স্ট আমি নিয়ে নিলাম একটা নিষ্ক্রিয় গ্যাস যার 54। তাহলে 82 থেকে 54 বাদ দাও, 54 বাদ দাও, কত থাকবে? 28। তো লেডের ইলেকট্রন বিন্যাসে কী আসবে? এর তো হবে 6s2 6p2। তো তার আগে আসবে 4f14 5d10 6s2 আর 6p2। দেখো ইলেকট্রন বিন্যাসটা, এটা হচ্ছে আমার লেডের ইলেকট্রন বিন্যাস। তো বাইরের 6s2 6p2, তাহলে 6s যদি হয় তার আগের ডি কক্ষক কী হবে? 5d। তার আগের এফ কক্ষক হবে 4f। তো এটা হচ্ছে লেডের ইলেকট্রন বিন্যাস। এখন লেডের ক্ষেত্রে কি হয়েছে দেখো, ডি আর এফ ইলেকট্রন সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তো ডি আর এফ ইলেকট্রনের এবার একটা এফেক্ট আমরা ব্যাখ্যা করব, সেটার নাম হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিন মানে পর্দা, মানে পর্দা এফেক্ট, বা এটাকে আরেকটা নাম দিয়েও জানা যায়, সেটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। শিল্ড মানে হচ্ছে ঢাল, মানে বাইরের যে ইলেকট্রনগুলো তার ঢাল হিসাবে কাজ করে আগের ইলেকট্রনগুলো। তো সেই ঢালটার প্রকৃতি কেমন, তো সেটাই এখন ব্যাখ্যা করব আমরা। মনে করো এই স্ক্রিনিং এফেক্ট ব্যাখ্যা করার জন্য যে তোমাদের বাড়িতে একটা কুয়ো আছে, পাতকুয়ো সবাই নিশ্চয়ই বোঝো। পাতকুয়ো বোঝো তো? পাতকুয়ো চেনো নিশ্চয়ই। তো পাতকুয়োতে কী থাকে? জল থাকে। তো জলে যাতে ময়লা না পড়ে সেই জন্য কী বললো তোমার বাবা, তোমাকে বলেছে যা ওই কুয়োটাকে একটা কিছু দিয়ে ঢেকে দে। তো তুমি ওখানে কী ছিল, কতগুলো লাঠি পড়েছিল, তো তুমি কী করলে সেই লাঠিগুলো দিয়ে কুয়োটাকে ঢেকে দিলে। কটা লাঠি? 6টা। কুয়োটা একদম ঢাকা হয়ে গেল। এই 6টা লাঠি দিয়ে তুমি একটা ঘর মতো বানিয়েছো, সেটাকে ওর উপরে চাপিয়ে দিয়েছো, তো কুয়োটা ঢাকা হয়ে গেছে। এখন যদি তোমার বাবা বলতো তোমাদের আরেকটা পুকুরও আছে, যদি বলতো ওই 6টা লাঠি দিয়েই এই পুকুরটাকে ঢাকতে হবে, তাহলে কি করতাম? এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি, এইখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তো দেখো যখন আমি কুয়ো ঢাকছি তখন কি হচ্ছে, লাঠিগুলো অনেকটা কাছাকাছি থাকছে। কিন্তু যখন আমার পুকুর ঢাকতে হচ্ছে তখন কি হচ্ছে, লাঠিগুলোকে সেই একই সংখ্যক লাঠি দিয়ে আমাকে ঢাকতে হবে। তো লাঠিগুলো কি হচ্ছে, অনেক আমার দূরে দূরে রাখতে হচ্ছে। কেন? পুরো পুকুরটাকে কভার আমার করতে হবে। এটাকেই বলা হয় ঢাকা দেওয়া বা স্ক্রিন, ঢাকনা দেওয়া। তো আমার যে কোনো এস ইলেকট্রন কি হয়, নিউক্লিয়াসের কাছে থাকে। এস ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে থাকে, মানে ওর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। তো একটা এস ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে যে পরিমাণে ঢাকা দিতে পারে, ডি আর এফ ইলেকট্রন কিন্তু সেই পরিমাণে নিউক্লিয়াসকে ঢাকা দিতে পারে না। কেন? এস ইলেকট্রন খুব কম জায়গা জুড়ে থাকে, সেই জন্য ওর ডেন্সিটি বেশি হয়। তো এই একই সংখ্যক ইলেকট্রন আমি যদি অনেকটা জায়গা জুড়ে রাখি, একটা ইলেকট্রন এবার অনেকটা জায়গা জুড়ে আছে, তো ইলেকট্রনের ডেন্সিটি কী হবে? কমে যাবে। মানে এস ইলেকট্রন যতটা সহজে নিউক্লিয়াসকে ঢাকা দিতে পারবে, ডি আর এফ ইলেকট্রন তত সহজে কিন্তু নিউক্লিয়াসকে ঢাকা দিতে পারবে না। তো এই ঢাকা দেওয়ার ক্ষমতা কার সব থেকে বেশি? না, এস ইলেকট্রনের সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তো ঢাকা দেওয়া মানেই হচ্ছে সেই শিল্ড, মানে ঢাল। আগের যে ইলেকট্রনগুলো সেগুলো পরের ইলেকট্রনকে ঢালের মতো কাজ করে, মানে নিউক্লিয়াসের হাত থেকে বাইরের ইলেকট্রনগুলোকে রক্ষা করে। তো সেই জন্য এই এফেক্টের নাম আরেকটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে
শিল্ডিং এফেক্ট। তো এখন দেখো নিচের দিকে যে মৌলগুলো তাদের সবার ক্ষেত্রে যে লেড আমি করে দেখালাম কি হয়েছে, 4f ইলেকট্রন আছে, ডি ইলেকট্রন, তাহলে 5d আছে, 4d আছে, 3d আছে। তো সব থেকে যে নিচে থাকবে তার ডি ইলেকট্রন আর এফ ইলেকট্রনের সংখ্যা সব থেকে বেশি হবে। এবার ভাবো একটা কথা, যে যখন আমার সিলিকন এর পরমাণু ক্রমাঙ্ক কত, 14, তো 14টা প্রোটন ভেতরে আর বাইরে কি হবে 14টা ইলেকট্রন। যত নিচের দিকে নামবো, এর ক্ষেত্রে কোনো ডি ইলেকট্রন ছিল না, যত নিচের দিকে নামছি আস্তে আস্তে কি হচ্ছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে 10টা ডি ইলেকট্রন, টিনের ক্ষেত্রে 20টা, এর ক্ষেত্রে 30টা প্লাস 14টা, তাহলে 30টা ডি ইলেকট্রন আর 14টা ডি ইলেকট্রন। তো এই যে 44টা ইলেকট্রন এসছে, সেই 44টা ইলেকট্রন যখন বাইরের কক্ষে এসছে, তো বাইরের কক্ষে আসার জন্য আমার নিউক্লিয়াসেও নিশ্চয়ই 44টা প্রোটন অ্যাড হয়েছে। তো কী হয়, প্রতি একটা এস ইলেকট্রন তার জন্য যে প্রোটনটা এসছে তাকে খুব ভালো করে ঢাকা দিতে পারে এস ইলেকট্রন, পি ইলেকট্রনগুলোও ঢাকা দিতে পারে, কিন্তু ডি ইলেকট্রনগুলো কী হয়, কি বললাম, অনেকটা জায়গা জুড়ে থাকে। তাহলে ডি ইলেকট্রনগুলোর জন্য যে প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে এসছে সেই প্রোটনগুলোকে কিন্তু ডি ইলেকট্রন অত ভালো করে ঢাকা দিতে পারে না, বা এফ ইলেকট্রন আরও ঢাকা দিতে পারে না। ফলে কি হবে, নিচের দিকে যে সমস্ত মৌলগুলো রয়েছে তারা কি করবে, এই যে বাইরের কক্ষের যে এস ইলেকট্রনটা, সেই এস ইলেকট্রনটাকে, মানে এখানে যদি এস ইলেকট্রনটা থাকে, সেই এস ইলেকট্রনগুলোকে কি করবে, নিউক্লিয়াস তীব্রভাবে আকর্ষণ করবে। কেন তীব্রভাবে আকর্ষণ করবে, ভালো করে বোঝো। কারণ হচ্ছে ওই যে এফ আর ডি ইলেকট্রনের জন্য যে প্রোটনগুলো এসছে সেই প্রোটনগুলোকে কিন্তু ডি আর এফ ইলেকট্রনগুলো অত ভালো করে ঢাকা দিতে পারছে না, বা শিল্ড করতে পারছে না, বা ঢালের মতো আটকাতে পারছে না। সেই জন্য কী হবে, ওই ইলেকট্রনগুলো ওই বাইরের এস ইলেকট্রনগুলোকে আরও তীব্রভাবে আকর্ষণ করে রাখবে। এবার তীব্রভাবে যদি আকর্ষণ করে রাখে তাহলে বাইরের ইলেকট্রনগুলো সহজে আয়নিত হতে পারবে না। সহজে আয়নিত না হতে পারলে কী হবে, ওরা জারণ সংখ্যায় অংশগ্রহণ করতে পারবে না। সেই জন্য এই এফেক্টটা আমরা দেখলাম যে বাইরের দিকে কম আণবিক ওজন সম্পন্ন মৌলগুলোর ক্ষেত্রে যেহেতু ডি আর এফ ইলেকট্রন কম, সেই জন্য এরা নিজের গ্রুপের জারণ সংখ্যা প্রদর্শন করতে পারে। যেমন অ্যালুমিনিয়াম +3, কেন, এর কোনো ডি ইলেকট্রন নেই, তো এসটাকেও ট্রান্সফার করতে পারে, পিটাকেও ট্রান্সফার করতে পারে। গ্যালিয়াম একইভাবে। তো যত নিচের দিকে নামবো কী হবে, ওদের গ্রুপ সংখ্যার থেকে +2 করে কমতে থাকবে। তো কেন কমতে থাকবে, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো যত আমরা নিচের দিকে নামবো তত কী হবে, যে কোনো একটা গ্রুপ ধরে বলি, মনে করো গ্রুপ 14 লেডের ক্ষেত্রে কী হবে, +4 থেকে +2 জারণ স্তর স্টেবল হবে। তো আমাকে এবার কোশ্চেনে চলে আসি, এটা গেল আমার ইন্টারফেয়ার এফেক্ট। এবার কোশ্চেনে আসি। তো আমাকে মনে করো বলল যে SN2 Pb2 আর জার্মেনিয়াম 2 এদের স্টেবিলিটির ক্রম অনুসারে সাজাও, মানে কার স্টেবিলিটি সব থেকে বেশি আর কার কম। তো আমরা কি দেখেছি গ্রুপের, এটা দেখতেই পাচ্ছি আমরা গ্রুপ 14-এর মৌল। তো গ্রুপ 14-এর মৌলগুলোর ক্ষেত্রে কী হবে, যত নিচের দিকে নামবো +4 থেকে +2টা অনেক বেশি স্টেবল হবে। তো একদম শেষের মৌল হচ্ছে আমার লেড, তাহলে Pb2 সব থেকে বেশি স্টেবল। তারপরে কি আছে, পিবির পরে Sn, তারপরে হবে SN2, আর লাস্ট হবে G2। তো এটা কোনো যৌগ দিয়েও বলতে পারে যে PbCl2 ও SnCl2-র মধ্যে কে বেশি স্থিতিশীল। তাহলে অবশ্যই এখানে PbCl2 আর SnCl2, এখানে কত, Pb এর জারণ সংখ্যা +2, Sn এর জারণ সংখ্যা +2। আমরা কি দেখব, যে কে নিচে আছে, পর্যায় সারণীতে কে নিচে আছে। তো লেড নিচে, তাহলে PbCl2 SnCl2 থেকে অনেক বেশি স্টেবল। এখানে দেখো আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে এদের জারণ বিজারণ ধর্ম নিয়ে, যে অ্যান্টিমনি আর বিসমাথ বললো Sb+5, বা একে এরকম 5 হিসাবেও লেখা হয় যেভাবে ইচ্ছা, ও বিসমাথ +5, কার জারণ ধর্ম বেশি।
কার জারণ ধর্ম বেশি। দেখো জারণ ধর্ম বোঝার জন্য আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে অ্যান্টিমনি বিসমাথ কোন গ্রুপের মৌল, গ্রুপ 15, তার মানে ওদের স্বাভাবিক জারণ স্তর হচ্ছে +5। 15 হলে 5, 14 হলে 4, 13 হলে 3, 16 হলে 6, 17 হলে 7। তো অ্যান্টিমনি আর বিসমাথ দুজনেই কোন স্টেটে আছে, +5। এবার +5 দুজনেই +5 আছে, বলা হয়েছে কার জারণ ধর্ম বেশি। তো জারণ কখন হয়, আমি মনে করে লিখলাম বিসমাথ +5, এখান থেকে গেল বিসমাথ +3। তাহলে এই প্রক্রিয়াটা কি হয়েছে, জারণ হয়েছে না বিজারণ হয়েছে? বিসমাথ +5, বিসমাথ +3। তো জারণ সংখ্যা যেহেতু কমেছে, তাহলে এটাকে বলি আমরা বিজারণ। জারণ সংখ্যা কমলে সেই প্রক্রিয়াকে বলা হয় বিজারণ, আর জারণ সংখ্যা বাড়লে সেই প্রক্রিয়াকে বলা হয় জারণ। তো বিসমাথের স্টেবল জারণ স্তর কোনটা, +3। কেন, বিসমাথ দেখো একদম নিচে আছে, তো এর স্টেবল জারণ স্তর হবে +3। তাহলে বিসমাথ সবসময় কী চাইবে, বিসমাথ +5 থেকে +3-তে চলে আসবে। তো +5 থেকে +3-তে ও যদি চলে আসে, তাহলে ও কী হবে, নিজে বিজারিত হবে। কিন্তু অ্যান্টিমনির ক্ষেত্রে ডি আর এফ ইলেকট্রন সংখ্যা বিসমাথের থেকে কম আছে, তাহলে এর স্ক্রিনিং এফেক্ট এর থেকে কম, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট এটা থেকে এর কম। তো অ্যান্টিমনি +5 থেকে +3 আসার প্রবণতা অতটা নয় যতটা বিসমাথের রয়েছে। সেই জন্য কী হবে, বিসমাথের এ যেহেতু নিজে বিজারিত হলো, তাহলে অপরকে কী করবে, জারিত করবে। কোনো যৌগ যে নিজে বিজারিত হয় সে অপরকে জারিত করে। তো বিসমাথের ওই জন্য কী হবে, জারণ ধর্ম অ্যান্টিমনির থেকে অনেক বেশি হবে। বোঝা গেছে? দেখো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কী লেখা রয়েছে, Ge2 একটি বিজারক কিন্তু Pb4 একটি জারক কেন? আমরা গ্রুপের দিকে তাকালেই বুঝতে পারবো যে জার্মেনিয়াম আছে দেখো +4-এর ওপরের দিকে, তার মানে ডি আর এফ ইলেকট্রন সংখ্যা লেডের থেকে অনেক কম। তাহলে লেডের থেকে অনেক কম, তার মানে এর সব থেকে স্টেবল জারণ সংখ্যা হবে +4। কি বললাম, এই কটার নিজের গ্রুপ সংখ্যার সাথে সবসময় সমান হবে। তো জার্মেনিয়ামের স্টেবল জারণ সংখ্যা হবে +4, কিন্তু লেডের স্টেবল জারণ সংখ্যা কত হবে, +2। তো দেখি এবার চলো আমরা কি বলেছে জার্মেনিয়াম 2। তো জার্মেনিয়াম 2 কি হবে, কোথায় যেতে চাইবে, Ge4a, মানে 4 জারণ স্তরেও যেতে চাইবে। তো 4 জারণ স্তরে যেতে গেলে ওকে কী করতে হবে, +2 থেকে +4-এ যাচ্ছে, মানে জারণ সংখ্যা বাড়ছে, +2 থেকে গেছে কোথায়, +4-এ, জারণ সংখ্যা বেড়েছে, তার মানে এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ। তাহলে ও নিজে জারিত হয়েছে, তার মানে অপরকে বিজারিত করবে। সেই জন্য Ge2 একটা বিজারক। আবার লেডে চলে আসো, লেড কোথায় আছে, +4, লেডের স্টেবল জারণ সংখ্যা কত, +2। তো লেড কি চাইবে, +2-তে আসতে। তাহলে এটা কি হয়েছে বলো তোমরা, +4 থেকে +2-তে এসছে, জারণ হয়েছে না বিজারণ হয়েছে, অবশ্যই বিজারণ হয়েছে। ও নিজের যেহেতু বিজারিত হলো, অপরকে জারিত করবে, সেই জন্য Pb+4 একটা জারক। তো এই ছিল আমাদের ইনার্ট পেয়ার এফেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা হবে না। ইনার্ট পেয়ার এফেক্ট নিয়ে কিন্তু অনেক রকমের কোশ্চেন হয়, সবসময় যেটা বলে দিলাম সেটা মাথায় রেখো আর এগুলো নোট করে নিও, তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট করতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই বাই।